আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা কমন চ্যাপ্টার আছে, ডিভিডেন্ড পলিসি, এর তৃতীয় ক্লাস করব। এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 4 আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার 7। এই অধ্যায়ের মোটমাট 4টা বিষয় নিয়ে আলোচনা করতে হয়, বা 4 ধরনের নিয়ম অঙ্ক আছে। একটা ওয়াল্টার, একটা গর্ডন, এই গত দুই ক্লাসে দুইটা শিখিয়ে ফেলছি। আজকে শিখাবো হলো এমএম। 3টা নিয়ম হয়ে যাবে, আর একটা করলে চ্যাপ্টারের সব নিয়ম হয়ে যাবে। যখন আমি টোটালি 8টা অঙ্ক, 4টা নিয়মের টোটাল 8টা অঙ্ক যখন কমপ্লিট করতে পারবো, তখন আপনারা বাসায় বসে যে বেসিক শিখিয়ে দিচ্ছি সেটার আলোকে বইয়ের সবগুলো, যতগুলো আছে আপনার যে পাঠ্য বইটা আছে, মেইন বইটা আছে, এটার সব সবগুলো অঙ্ক করবেন। করার পরে কোনো প্রবলেম দেবে না, সেটা নিজ দায়িত্বে সলভ ক্লাসে আমার কাছে সলভ করে নেবেন। কারণ প্রশ্ন অনেক সময় কঠিন হয়, কঠিন হলে কি শীট থেকে হুবহু অঙ্ক আসে না। যেমন গত বছর যখন ফাইনাল ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা হলো, ফাইনাল ইয়ার এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, তখন আমি বলে দিয়েছিলাম এই চ্যাপ্টার থেকে এই এমএম এর অঙ্কটা আসবে। এই যে কয়েকদিন আগে পরীক্ষা হলো, প্রশ্ন খুবই কঠিন হয়েছিল, অনেক ছাত্ররা পারেন অঙ্কগুলো, 70-80% ফেল করবে। কিন্তু দোষটা তাদের, এই এমএম যে বলে দিলাম এমএম আসবে, তারা তো এমএমটা, এই যে এমএম মডেলে এই অঙ্কটা করে বসে হয়েছে, এই অঙ্কটাই আসছে একটু ঘুরিয়ে ফিরে আসছে। এখানে যখন 6টা স্টেপ করতে হয়, 4টা স্টেপ আসছে। যারা প্র্যাকটিস করে নাই বই থেকে একটা অঙ্ক, তারা তো হতাশ, কমন পড়ে নাই। কিন্তু যারা প্র্যাকটিস করছিল, তারা এই অঙ্কটা, যারা প্র্যাকটিস করে বই থেকে 2-1টা করছে, তারা খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে। আপনার এখান থেকে শিক্ষা মিললো কি, এখানে যে 8টা অঙ্ক আছে, এটা করেই মনে করবেন না বই শেষ হয়ে গেছে, চ্যাপ্টার শেষ। এই 8টার আলোকে আরো 80টা করবেন বসে বই থেকে, দেখবেন হাতে কলমে না করে, তাহলে A+ পাওয়া যাবে। আর প্রশ্ন সহজ হলে তো এইগুলো থেকে খুব কমন থাকবে। বুঝছেন? চলেন আমরা প্রবলেম 6 শুরু করে দিই। প্রবলেম 6-এ বলতেছে সুরমা লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি অফ 12%। সুরমা একটা কোম্পানি, তার মূলধনের উপর খরচ, মূলধনের সুদ আছে 12%। এটা লিখে নিবেন, প্রশ্নের উত্তর লিখে দিবেন। কস্ট অফ ইকুইটি জিনিসটা কি, এটা কে দ্বারা প্রকাশ করা হয়, কে এর মান তারা প্রশ্ন করে দিছে 12%, কে সমান সমান 12% বা 0.12। পরের তথ্য, কারেন্ট মার্কেট ভ্যালু অফ দা ফার্ম ভি টাকা 25 লক্ষ, অর্থাৎ ভি এর মান দেওয়া আছে, ভ্যালু 25 লাখ টাকা দেওয়া আছে, এটাও লিখে ফেলবেন। এক একটা শেয়ার এট দ্য রেট টাকা 25 পার শেয়ার, অর্থাৎ প্রতিটা শেয়ারের দাম, বাজারে দাম আছে 25 টাকা, এটাও বলে দিছে। পিও এটাকে বলে, প্রতি শেয়ারের মূল্য। অ্যাজিউম ভ্যালু অফ আই, নিউ আই বলতে নিউ ইনভেস্টমেন্ট, ই বলতে আর্নিং, ডি বলতে ডিভিডেন্ড at the end of the year as। প্রশ্নে বলে দিছে আপনার এই বছরে নতুন করে বিনিয়োগ করছেন, এত লাভ করছেন, বিনিয়োগ করছেন নাকি, আয় তো বিনিয়োগ বুঝায় 7 লাখ টাকা, লাভ করছেন 3 লাখ টাকা, এবং মালিকদের এই বছর ডিভিডেন্ড দেওয়া হয়েছে কোম্পানি থেকে 2 টাকা। এই মানগুলো সুন্দর করে দেওয়া আছে। আয়ের মান 7 লাখ, তারপরে হলো আপনার এর মান 3 লাখ। এবং আমি প্রশ্নটা ভালো করে লিখে ফেলতেছি, যাতে আপনাদের পরে আর হোয়াইট বোর্ডের দিকে, হোয়াইট বোর্ডটা বড় করে দিতে পারি। এইগুলো দেওয়ার পর মোটামুটি 1টা 2টা 6টা তথ্য দিয়ে রাখছি। এখন বলছে শো দ্যাট আন্ডার এমএম assumption the payment of dividend does not affect the value of the fund। বলছে এমএম যে আছে গবেষক,
উনার মতে আপনি যদি সব টাকা দিয়ে দেন এতেও কোনো কোম্পানি আসে যায় না, আপনি যদি কৃপণতা করে 1 টাকা মালিকদের দেন না, পুরাটা লাভটা রেখে দেন, তাও কোম্পানির কোনো সমস্যা হবে না। এটা প্রমাণ করতে বলতেছে। তাহলে প্রমাণ করার জন্য প্রথমে আমরা ডিভিডেন্ড দিই, এই 2 টাকা করে দিচ্ছে না, এই 2 টাকা করে দিই, দিয়ে দেখি ডিভিডেন্ড পেড। আমরা ফার্স্টে করি ডিভিডেন্ড পেড। পেড অর্থাৎ ডি এর মান 2 টাকা ধরে অঙ্কটা করতেছে। আমি 2 টাকা দিছি মালিকদের। অঙ্ক করার জন্য 3টা স্টেপ করতে, 3টা সূত্র শিখতে হবে। পিও প্রথম সূত্র হলো, সরি P1 বের করতে হবে। শেয়ারের বর্তমানে মূল্য আছে এটা, বর্তমান না আগের মূল্য ছিল এটা, এখন বছর শেষের মূল্য কত এটা বের করতে হবে। বের করার জন্য আপনাকে একটা সূত্র শিখতে হবে। এই সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে। এই সূত্রটাও কমন একটা সূত্র, স্টক ভ্যালুয়েশনের সূত্র। হয়তো বা ছোট ক্লাসে ফিনান্স যখন পড়ছেন তখন পড়ছেন এই সূত্র, এরকম সূত্র ছিল। যাই হোক, এটা মুখস্থ করতে হবে। স্টেপ 1, পিওর মান প্রশ্নে দেওয়া আছে, পিওর মান হলো 25, কে এর মান হলো 12%, ডি এর মান 2। সাইন্টিফিক ক্যালকুলেটারে সম্পূর্ণটা বসাই দিচ্ছে, আনসার চলে আসছে। শেয়ারের বর্তমানে 26 টাকা দাম আছে, বছর শেষে শেয়ারটার দাম আছে 26 টাকা। শেয়ারের দাম বের করার সূত্র, ধরেন অঙ্কে কোন জায়গায় P1 এর মান দেওয়া আছে, পিওর মান বের করতে বলতেছে, পারবেন না, P1 এর মানটা, আচ্ছা এটা শেষে কথা বলি, এই স্টেপ করতে হবে। পরবর্তী 2 নাম্বার স্টেপ, ডেল্টা এন, বর্তমানে শেয়ারের সংখ্যা আছে কত, কারণ নতুন করে বিনিয়োগ করছেন না এখানে 7 লক্ষ, তাহলে তো শেয়ারের সংখ্যা অবশ্যই বাড়ছে। ডেল্টা এন বলা হয় এটাকে, সূত্র। এটা সহজে করে দিই, বাই এটা হলো সূত্র। আই প্লাস ডি মাইনাস ই, এই দুটো যোগ করবো, ই দিয়ে বিয়োগ করবো, P1 দিয়ে ভাগ করবো, এটা সূত্র। D1 লাগবে, এটা সূত্র D1। এখন D1 জিনিসটা কি, ডি তো এখানে দেওয়া আছে, D1 জিনিসটা কি, ডি হলো একটা শেয়ারে 2 টাকা দেওয়া হলো, তো মোট কত দিছি এটা জানা দরকার। জানার জন্য নাম্বার অফ শেয়ার বের করতে হবে, শেয়ারের সংখ্যা বের করতে হবে। এটা ওয়ার্কিং করে নিতেছি আমি। শেয়ারের সংখ্যা, কতগুলো শেয়ার আছে, 25 লক্ষ টাকা আপনার মোট মূলধন, আর একটা দাম হলো 25 টাকা, ভাগ করতে হবে আপনাকে। ডি, ডি কে আপনি ভাগ করবেন পিও দ্বারা, তাহলে এন এর মান বেরিয়ে আসবে। ডি এর হলো 25 লক্ষ, পিও হলো 25, তার মানে এন এর মান আসতেছে 1 লক্ষ শেয়ার। শেয়ারের সংখ্যা বের করতে হবে। আপনারা যারা আগে করছেন, আপনার শেয়ারের সংখ্যা তো বের করা একেবারে সহজ ছিল। শেয়ারের মোট দামটাকে একটা শেয়ারের দাম দিয়ে যদি ভাগ করেন, মানে একটা শেয়ার কিনতে 25 লাগতেছে, 25 লক্ষ টাকার শেয়ার যদি কিনতে চান তাহলে 1 লাখ শেয়ার কিনতে হবে। এন এর মান আমি পেয়ে গেলাম। আমার দরকার হলো D1। D1 বলতে বোঝাচ্ছে একটা শেয়ারের দাম যদি এই প্রতি শেয়ারে যদি 2 টাকা লাভ দেন, তাহলে মোট কত টাকা দিতে হইল, 2 লক্ষ টাকা দিতে হইল। এটা হলো D1।
এই জিনিসগুলো, এই দুইটা ওয়ার্কিং আপনাকে করে নিতে হবে। আমি করে নিলাম। ইনভেস্টমেন্ট হলো আপনার 7 লক্ষ টাকা। প্রথমে একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখেন, পরবর্তীতে আমি আপনাদের শর্টকাট একটা ফর্মেট দেখাই দিব। 3টা সূত্র মুখস্থ করে যারা দুর্বল স্টুডেন্ট তারাও এই অঙ্কটা 100-100 মিলাতে পারে। সবগুলো মান বসাইলাম, বসানোর পর আনসার আসলো 23,026.92। এটা আমার আনসার আসছে। 3 নাম্বার স্টেপ, হলো আমাকে ভি বের করতে হবে। ভি বের করার জন্য একটা সূত্র আছে, 3টা সূত্র শিখতে হবে। ভি বের করার সূত্র এন প্লাস ডেল্টা এন, এন প্লাস ডেল্টা এন গুণ P1 বিয়োগ I প্লাস ই ভাগ 1 প্লাস কে। এন এর মান হলো 1,00,000, ডেল্টা এন এর মান হলো P1 এর মান হলো 26, আই এর মান ইনভেস্টমেন্টের মান হলো 7 লক্ষ, পি এর মান হলো 3 লক্ষ। ওয়ান প্লাস কে এর মান হলো 12%, 0.12। আর 76 জায়গায় 26 লিখে দিচ্ছি না, 76। এখন আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন এদিকে দেখাইতেছি, যেমন এই যেটা যোগ করে 26 দিয়ে যদি গুণ করি তাহলে আসে 32 লাখ। 7 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিয়ে থাকে 4 লক্ষ। নিচে হলো 1.12, এটা থেকে বাদ দিলাম, 1.12 দিয়ে ভাগ করলাম। ভি এর মান 25 লাখ টাকা। এই যে দেখেন 25 লাখ ভি এর মান। আমরা এতটুকু বুঝতে পারলাম, যদি টাকা দিয়ে দেই ভি এর মান পরিবর্তন হচ্ছে না, এই ভি এর মান 25 লাখে যাচ্ছে। যে আমি টাকা দিলাম কত, 2 লাখ টাকা ডিভিডেন্ড দিলাম মালিকদের, ভি এর মানের কোনো পরিবর্তন ঘটলো না। এই 3টা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। এখন বি নাম্বারে বলছে ডিভিডেন্ড 25 লাখ, এদিকে লিখে দিতেছি 25 লাখ। এখন প্রমাণ করবো ডিভিডেন্ড দিব না আমরা, সেক্ষেত্রে কি হয়, এটা মুছে এদিকে লিখে দিই, হ্যাঁ জায়গা নাই যেত। ডিভিডেন্ড নট পেড, আমি ডিভিডেন্ড দিব না, 1 টাকাও দিব না। এটার অর্থ হলো আমি ডিভিডেন্ড না দিই, ডি এর মানটা 0 ধরে অঙ্কটা করতে হবে। ডি সমান সমান 0, ডিভিডেন্ড দিব না, ডি এর মান 0। এই অঙ্কটাই করবো সেম টু সেম, চোখ বন্ধ করে শুধু ডি এর মানটা 0 লিখবো। যেমন 1 নাম্বার স্টেপ, P1 যখন বের করবো, PO 1 প্লাস কে মাইনাস ডি,
পিওর মান হলো 25, 1 তো 1 এই, ডি এর মান 0 দিয়ে অঙ্কটা করতে হবে। আনসার আসবে 28 টাকা। 2, যখন ডেল্টা এন করব, সেম সূত্র, আই প্লাস ডি 1 ই। আই এর মান হলো 7,00,000, ডি এর মান হলো 0, ই এর মান হলো 3,00,000। আর পি পি ওয়ান এর মান হলো 28। ডেল্টা এন এর মান হলো 23 ডেল্টা এন এর মান আসবে 14,285.71। 14,285.71। 3 নাম্বার স্টেপ যখন করব, এই সূত্রটাই লিখবো। এন এর মান 1,00,000 প্রশ্ন দেওয়া আছে, ডেল্টা এন হলো এটা। পি ওয়ান এর মান 28, আই এর মান 7,00,000, ই এর মান 3,00,000। 1 প্লাস কে এর মান হলো 12, ক্যালকুলেশন করলাম 25,00,000। এতে প্রমাণ হলো ডিভিডেন্ড যে দিলেও 25,00,000, না দিলেও 25,00,000, যেভাবে আছে এভাবে 25,00,000। প্রমাণ করতে পারলাম ডি এর মান 2 ধরেও, ডি এর মান 0 ধরেও করলেও আমার বি এর মান 2 ক্ষেত্রেই সমান হয়। এই স্টেপ গুলা ফলো করে আপনার মনে হইতেছে অনেক বড় অঙ্ক, কিন্তু একেবারে সহজ। আমি অস্বীকার করতেছি না যে অঙ্কটা ছোট, অঙ্কটা বড়, কিন্তু একেবারে সহজ। একই কাজ দুইবার করতে হচ্ছে। আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যে ধরনের প্রশ্ন হচ্ছে, এর চেয়ে জটিল থেকে জটিল ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এগুলাকে কোনো অঙ্কই মনে করা যাবে না। 2-1বার করলে আর 3টা সূত্র মুখস্থ এমনি হয়ে যাবে। এবং পরীক্ষায় এখান থেকে যারা ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ার আছেন, তাদের 10 নাম্বার আসার সম্ভাবনা আছে এমএম থেকে। 2 সাবজেক্ট আছে। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হাত উঠাতে পারেন, এই অঙ্কটা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বলেন, কি প্রশ্ন বলেন। কোয়েশ্চেন করেন। আচ্ছা, এখানে P1 কিভাবে 28 আসে? সূত্রে মান বসান, 25কে এটাতে গুণ করেন, এখান থেকে শূন্য বাদ দেন, 28 টাকা চলে আসবে। ক্যালকুলেটারে এটা বসান, আপনার এত কিছু বুঝতে হবে না, সাইন্টিফিক ক্যালকুলেটারে এটা বসায় দেন, তাহলে P1 এর মান 28 চলে আসবে। ডি এর মান 0 ধরতে হবে। এই অঙ্কটা করার জন্য এই সূত্রগুলাই করব, শুধু এই ডি, এখানে ডি, যেখানে ডি আছে এখানে 0 দিয়ে করব, তাহলে হবে। আরেকজন হাত রয়েছে, বলেন কি প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। স্যার এমএম অ্যাপ্রোচটা মূলত কি, এটা কি বোঝাতে চাচ্ছে? তিনি বলতে চাচ্ছে, এটা এই অধ্যায়ের মূল কথাটা হলো যে মুনাফা পার্সেন্ট, এই যে আপনার যে ব্যবসা করে লাভ হলো, আর যারা বিনিয়োগ করে, ধরেন আমার আমার হলো দোকান বা আমার প্রতিষ্ঠান, কারখানা, আমি আপনাদের মতো আরো 100 জনকে মালিক নিলাম, আপনারা আমার কাছে ইনভেস্ট করেন, আপনারা এখানে কাজ করেন না, দেখেন না, শুনেন না, আমি কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে একটা লাভ করি। যেহেতু আপনি বিনিয়োগ করছেন, আমি আপনাকে বছর বছর একটা মুনাফা দিই। যেমন আমি আপনাকে বছরে 2 টাকা লাভ দিলাম, এটাকে ডিভিডেন্ড বলা হয়, যে লাভটা দেওয়া হয়। মানে এই চ্যাপ্টারের মূল কথাটা হলো ডিভিডেন্ড পলিসি। কোম্পানি আর কি
এই মুনাফা কতটুকু দিবে আর কতটুকু রেখে দিবে সেটা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে। তিনজন ব্যক্তি আছে এখানে। গর্ডন একভাবে ব্যাখ্যা করছে, ওয়াল্টার একভাবে ব্যাখ্যা করছে, এমএম আরেকভাবে ব্যাখ্যা করছে। এমএম এর মতে আপনি যদি ডিভিডেন্ড সব দিয়ে দেন, যা লাভ হয়েছে পুরোটা দিয়ে দেন, এতে কোম্পানির ভ্যালু কমবে না। আবার ডিভিডেন্ড যদি সবটা রেখেও দেন তাহলে কোম্পানির ভ্যালু বাড়বেও না, কমবেও না। এই যেরকম 2 টাকা যখন আপনি লাভ দিচ্ছেন, তাও 25 লাখ টাকা থাকতেছে আপনার ভ্যালু, কোম্পানির সম্পদের সবকিছুর মূল্য 25 লাখ টাকা থাকতেছে। আবার যখন আপনি ডিভিডেন্ড দিচ্ছেন না, তখনও কোম্পানির সব ভ্যালু থাকতেছে 25 লাখ। এটা হলো মূল কথা। আপনাকে আরো বিস্তারিত বুঝতে হলে থিওরি গুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আপনার প্রশ্নের উত্তরটা থিওরিটিক্যাল, অঙ্ক রিলেটেড না। আচ্ছা, আরো একজন কথা বলার জন্য আর কেউ নাই দেখা যায়। এখন আপনাকে কি করতে হবে, এই 3টা স্টেপ 2বার করতে হবে। এখন আরো 2টা সংক্ষিপ্ত কথা বলে দিই। 1 নম্বর কথা হলো, পরীক্ষা হলে যে P1 দেওয়া থাকবে, Δ1 দেওয়া থাকবে না, এরকম না। এই সূত্রের মাঝে এমন হইতে পারে এই P0টা নাই, P1 দেওয়া আছে, তখন আমাকে P0 বের করতে হবে। এইগুলো কই পাবো? মেইন বইয়ে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে। এই 3টা সূত্র ভিত্তিতেই অঙ্কগুলো আছে। যেমন এই বছর যে পরীক্ষায় আসছিল, এখানে 6টা স্টেপ করছি না, 4টা স্টেপ আসছিল পরীক্ষা। কমাই দিছিল না তারা এনে 6টা না 4টা দিছে। তাহলে অনেকেই পারে নাই, 99% পারে নাই। যারা প্রাইভেট পড়ছে বা ক্লাস করছে, ফলো করছে, তারা পারছে, বাকিরা পারে নাই। কমাই দেওয়ার পরেও পারে নাই, কারণ কি, শুধু এটা মুখস্থ করে গেছে। কিন্তু আপনার কি করতে হবে, এটা করার পর বই থেকে 2-1টা দেখতে হবে, পরে সলভ ক্লাসে বলতে হবে যে স্যার এই সমস্যা পারি। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।